যাকে চিনিই না তার সঙ্গে যেতে হবে তার গ্রামের বাড়ি, সেই চাঁদপাড়া। তখন বেলা 12টার মতো বাজে। বস ডেকে পাঠিয়ে বললেন, সব কাজ মিটিয়ে তবে ফিরবে। যদি ফিরতে না পারো অসুবিধা নেই, হোটেলে থেকে যাবে, আমরা সব পে করব। সবই তো বুঝলাম, কিন্তু যার সঙ্গে যাব তাকে তো চিনি না, কোনোদিন কথা বলিনি, কথা বলা দূরের কথা চোখেই দেখিনি। মেয়েটাও শুনেছি নতুন জয়েন করেছে, আবার অফিসার। তার থেকেও বড় কথা, কি কারণে যাব তাও জানি না। বেরোনোর আগে বস আবার ডেকে পাঠালেন, হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললেন, মেয়েটির বাবা কিছুক্ষণ আগে হঠাৎ মারা গেছে। ওকে বলা হয়নি, একদম দাহ করে ফিরবে। মারা গেছে এবং দাহ শব্দ দুটি আমার কাছে হৃৎপিণ্ডে কাঁপন ধরিয়ে দিল। এই মৃত্যু ব্যাপারটা আমার কাছে ভীষণ ভয়ের, আতঙ্কের। কিন্তু কিছু করার নেই, বসের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অফিসের এটাই রেওয়াজ, কারো কিছু হলে কলিগরা একেবারে ঝাঁপিয়ে পড়ে। এই কাজটি আগে করত ইন্দুদা। বেটা পক্স হয়ে শয্যাশায়ী, কিছুদিন অফিসে আসছে না, অগত্যা আমি। ট্রেনে উঠে মেয়েটিকে ভালো করে দেখলাম, কষ্ট হলো দেখে। সদ্য চাকরি পেয়েছে, এখনো বিয়ে থা হয়নি, হঠাৎ বৃত্তিহারা হলো। মেয়েটাকে বলা না হলেও ও ঠিক বুঝতে পেরেছে। সারাক্ষণ শুধু কাঁদছে, রুমালে চোখ মুছছে। ফর্সা টুকটুকে গাল দুটো চোখে জলে ভিজে রুমালের আঘাতে টকটকে লাল হয়ে গেছে। দমদম থেকে চাঁদপাড়া অনেকটা পথ। এতটা সময় চুপ করে রইলাম। স্টেশনে নেমে আর চুপ থাকা গেল না। রজনীগন্ধার মালা কিনতে হবে। কোন দিকে কি আছে কিছুই জানি না। চাঁদপাড়া স্টেশনে কোনোদিন আসিনি। মেয়েটি সম্ভবত আমার অবস্থা বুঝতে পেরেছে, অথবা ওর বাবা আর নেই এটা আন্দাজ করেছে। স্টেশনে একটু ফাঁকা হলে মেয়েটি হঠাৎ আমায় বলল, চলুন মালা কিনব, বাবার জন্য, শেষবারের জন্য মালা কিনব। হঠাৎ আমার চোখে জল এসে গেল। বাবার মৃতদেহের জন্য মালা কিনবে মেয়ে, ভাবতে খুব কষ্ট হলো। তাড়াতাড়ি মেয়েটিকে বললাম, না না, আপনাকে কিনতে হবে না, আমি কিনছি। মেয়েটি এবার হাসলো, খুব কষ্টের সে হাসি। হাসি থামিয়ে বলল, প্রতি বৈশাখে আমি আর বাবা মালা কিনতে আসতাম, সাদা রজনীগন্ধার মালা, রবি ঠাকুরের জন্য। বাবা আর কোনোদিন আসবে না, এরপর শুধু আমি আসব সাদা রজনীগন্ধার মালা কিনতে, বলেই কেঁদে ফেলল। চোখের জল ফেলতে ফেলতে মেয়েটি অনেকগুলো রজনীগন্ধার মালা কিনল। একটা একটা করে মালা হাতে নিচ্ছে আর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এমন দৃশ্য আমাকে কোনোদিনও দেখতে হবে কল্পনাও করিনি। এখন মনে হচ্ছে বসের কথা শুনে খুব ভুল করেছি। টোটো চেপে মেয়েটি রজনীগন্ধার মালা কোলে গুটিয়ে বসে আছে, মাথা ঝুঁকে আছে সামনে। অনেকবার ভেবেছি মেয়েটিকে সান্ত্বনা দেব, কিন্তু কি বলে সান্ত্বনা দেব? কোনোদিন এমন অবস্থায় পড়িনি। কি বললে ভালো হবে তাও জানি না। প্রকাণ্ড এক বাড়ির সামনে এসে টোটো দাঁড়ালো। টোটোওয়ালা সম্ভবত ওদের পরিচিতি। পয়সা তো নিলই না, উল্টে কোনো কথা না বলে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন। বুঝলাম যিনি মারা গেছেন এবং এই ফ্যামিলিটি এলাকায় পরিচিত। শুধু পরিচিত নয়, বনেদি পরিবার। মেয়েটিকে দেখে অনেকেই এগিয়ে এলো। এগিয়ে এসে জায়গা করে দিয়ে ধীরে ধীরে নিয়ে যেতে লাগলো ওপরে কোনো একটি ঘরের দিকে। আমি কি করব জানি না। এখানে আমায় কেউ চেনে না, আগে দেখিনি। কি করব ভেবে না পেয়ে মেয়েটির পিছু নিলাম। ধীরে ধীরে উঠতে লাগলাম ওপরে। হঠাৎ একটি ঘরের সামনে এসে দাঁড়িয়ে গেল মেয়েটি। দরজা থেকেই বোঝা যাচ্ছে এ ঘরে মৃতদেহ রাখা। মেয়েটি দরজা থেকে দৌড়ে ঢুকে গেল ঘরে। কিং কর্তব্য বেমুর হয়ে দাঁড়িয়ে রইলাম সেখানে। এখানে দাঁড়িয়ে থাকায় বুদ্ধিমানের কাজ মনে হলো। দরজা থেকেই ঘরের ভেতরে সবটা দেখা যাচ্ছে। দেখে একেবারে মাথা ঘুরে যাবার জোগাড়। ঘরের চারিদিকে খুব সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখা মিউজিক ইনস্ট্রুমেন্ট। মেঝেতে একদিকে দামি কার্পেট পাতা, আর ওপরে হারমোনিয়াম, তানপুরা, আরও সব ইনস্ট্রুমেন্ট রাখা। সব চিনি না,
দেওয়ালে ঝুলছে বিভিন্ন প্রদেশের লোকসঙ্গীতের ব্যবহৃত তার যন্ত্র। বাউলদের একতারা গুবগুবি। শুধুমাত্র ঘরে বেশি মানুষ নেই। মৃতদেহের মাথার কাছে বসে মাঝবয়সী বিধ্বস্ত এক মহিলা, অত্যন্ত রূপসী, সম্ভবত মেয়েটির মা। দুটি চোখ ভিজে আছে চোখের জলে। মেয়েকে দেখে উঠে দাঁড়ালেন না, মুখে কিছু বললেন না, শুধু হাতের ইশারায় কাছে ডাকলেন। মেয়ে মায়ের পাশে গিয়ে একেবারে গা ঘেঁষে বসল। অনেকক্ষণ বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মৃত বাবার চুলে অনেকবার হাত বুলিয়ে ধীরে ধীরে বলল, তোমার শখের রজনীগন্ধা মালা এনেছি বাবা, একবার তাকিয়ে দেখো। অজান্তেই ঘরে ঢুকে ঘরের এক কোণে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। আমার কিছু বলার নেই। কোনোদিন এভাবে একেবারে অচেনা মৃত বাড়িতে আসেনি। মেয়েটির কথা শেষ হবার আগেই মা তাকে বুকে জড়িয়ে কেঁদে ফেলল। সস্নেহে মায়ের চোখ মুছিয়ে দিয়ে বলল, একেবারে শেষ সময়ে তোকে তোর বাবা খুঁজছিল, বলছিল আমার সোনামানিক কই, আমার সোনামানিক, ওকে ডাকো, ও আমায় একটা গান শোনা, রবি ঠাকুরের গান, প্রাণের ঠাকুরের সেই গানটা। তরুর মা, ওকে ডাকো। মায়ের কথা শুনে তরু মৃত বাবাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে ধীরে ধীরে বলতে লাগলো, আমায় আগে বলনি কেন বাবা, তুমি আজই চলে যাবে? তাহলে সকাল থেকে তোমায় গান শোনাতাম, অনেক গান শোনাতাম বাবা, তোমার পছন্দের গান। বলে হঠাৎ উঠে গিয়ে তরু তানপুরা এনে বাবার পাশে যত্নে শুইয়ে রেখে চোখ বুজে ধানস্থ হয়ে বসে রইল কিছুক্ষণ। তাকে দেখে তরুর চোখ দিয়ে অঝরে জল ঝরছে, দুটো গাল ভিজে গেছে। অনেকক্ষণ বসে থেকে বাবার কানের কাছে মুখ এনে নিস্তব্ধ ঘরে কাঁদতে কাঁদতে অনেক কষ্টে ধীরে ধীরে কান্না ভেজা গলায় তরু গাইতে লাগলো, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষ ধরিব জড়ায়ে। আর গাইতে পারল না মেয়েটি। বাবার বুকের ওপর মাথা রেখে ঝরঝর করে কেঁদে ফেলল। বড় নিদারুণ সেই কান্না, সেই হাহাকার। এই দৃশ্য দেখা যায় না, সহ্য করা যায় না। ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম ঘর থেকে। বারান্দায় এসে নিচে তাকালাম। বিস্ময়ে দেখলাম অনেক মানুষ মাথা নিচু করে নিঃশব্দে দাঁড়িয়ে, সবার চোখে জল। সবাই চুপ করে দাঁড়িয়ে শুনছিল, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। কলমে বাবুরাম।